বিভাজনের রাজনীতি বাদ দিয়ে অভিজ্ঞ রাজনীতিবিদদের তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে ছাত্র সমাবেশে এ আহ্বান জানান তিনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে জনমত জানতে জেলা পর্যায়ে কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ সমাবেশ আয়োজন করে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, জুলাই বিপ্লবের ঘোষণার আকাঙ্ক্ষায় স্লোগানে বেলা 2:30টায় শুরু হয় সভা। এতে সার্জিস আলম ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ ফরিদপুরের সমন্বয়করা বক্তব্য রাখেন। এর আগে শনিবার সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র সামনে রেখে 6 দিনের কর্মসূচির ঘোষণা করা হয়। এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। এই 24-এ যারা জীবন দিয়েছে, আমার শহীদ ভাইরা যারা রক্ত দিয়েছে, আমাদের আহত যোদ্ধারা, তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানাভুক্ত অন্য আসামিদের মধ্যে আছেন হাসিনা নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সোমবার তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সরকার পতনের পর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের প্রতিবেদন অনুযায়ী 2009 থেকে 2024-এর আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের 15 বছরের শাসনে গুমের শিকার হয় 758 জন। এর মধ্যে এখনও নিখোঁজ 204 জন। গুমের শিকার এসব ব্যক্তি ও তাদের স্বজনরা গত কয়েক মাস ধরে অভিযোগ দায়ের করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার আসামিদের মধ্যে শীর্ষ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে প্রসিকিউশন। মামলার পরবর্তী শুনানি 12 ফেব্রুয়ারি। গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আদালতে প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকার শত শত মানুষকে গুম করে আয়নাঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালায়। তাদের গুম করার জন্য পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের বিদেশ মিশনে পাঠানো, প্রমোশন দেওয়া সহ নানা প্রলোভন দেখাতো। এই জাতি, এই সরকারের কাছে যে সবচেয়ে বড় প্রত্যাশা, সেটা হচ্ছে এই সমস্ত ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধের বিচার করা। এবং আমরা বলেছি 2025 সালটাই হবে বিচারের বছর। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি, আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। এবার গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিত হবে বলে আশা ভুক্তভোগী ও স্বজনদের। আইন প্রয়োগকারী সংস্থা ধরে নিয়ে গেছে, পুলিশ বলেন, র্যাব বলেন, ডিজিএফআই বলেন, আইন প্রয়োগকারী সংস্থারা ছিল, সাদা পোশাকে ছিল, এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয়। শেখ হাসিনা কতটা পৈশাচিক ছিল আমরা এখন বুঝতে পারতেছি। এখন যারা এই কাজ করেছে তারাও আমার সাথে কথা বলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে সম্প্রতি গুমের অপরাধকে বিচারের আওতায় আনা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য কাল রাত 10টায় লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। চিকিৎসার জন্য প্রয়োজনে যুক্তরাষ্ট্রেও যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। রোববার রাতে স্থায়ী কমিটির সাথে তার বৈঠকের পর নিশ্চিত করা হয় যাত্রার তারিখ। সোমবার দুপুরে এ বিষয়ে সাংবাদিকদের সর্বশেষ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন।
ব্রিটেনে বিএনপি চেয়ারপারসনের শারীরিক জটিলতাগুলোর চিকিৎসা হবে লন্ডন ক্লিনিকে, প্রয়োজনে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে, ইঙ্গিত দেন তার ব্যক্তিগত চিকিৎসক। ওনারা সব কিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কী হবে। আর আমেরিকা যাওয়ার কথাটি যেটি বলেছে, আমরা ডেফিনেটলি যদি আমরা ওখানে ওরা সুপারিশ করে ইয়েস সিনিস বা এটা ওখানে বা জন হপকিন্স তাদের এখানে নাই, বাইরে নিয়ে যেতে হবে, তখন হয়তো দেওয়ার একটা প্রশ্ন আছে। আর শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিনিয়োগ আকর্ষণে দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ব্যবসা কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম তৈরি করতে হবে। এজন্য প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে। চীন ও জাপান সহ বিভিন্ন দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের মাধ্যমে বিনিয়োগ বাড়ানো যায় কিনা সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। বিনিয়োগকারীদের ভাষাগত সমস্যা দূর করতেও শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন তিনি। এ সময় বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, গণ অভ্যুত্থান ও বৈশ্বিক রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের মধ্যেই বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। চট্টগ্রাম আদালতে মহানগর পিপির কার্যালয় থেকে নিখোঁজ 1911টি মামলার নথি এ বিষয়ে রোববার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলির দাবি, এসব নথির অনুলিপি থাকার তেমন কোনো জটিলতা হবে না। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, আদালতের মতো স্পর্শকাতর স্থান থেকে মামলার নথি হারিয়ে যাওয়া উদ্বেগজনক। ঠাঁই নেই চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে। মহানগরের 28 থেকে 30টি আদালতের যাবতীয় নথি রক্ষিত আছে এখানে। স্থান সংকুলান না হওয়ায় 2023 সালের 24 এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় 1911টি মামলার কেস ডকেট রাখা হয়। গেল ডিসেম্বরে অবকাশকালীন ছুটি শেষে আদালতের কার্যক্রম শুরু হলে পাওয়া যায়নি এসব নথি। খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন মহানগর পিপি। তবে এসব মামলার নথির মূল কপি আদালতে থাকায় বিচার কাজে প্রভাব পড়বে না বলছেন তিনি। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দিস ইজ দ্য প্রপার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। মামলার কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই, যেহেতু মামলার নথি সেরাস্তায় আছে এবং আদালতে আছে। তবে আইনজীবী সমিতি বলছে, আদালতের মতো স্পর্শকাতর স্থান থেকে নথি গায়েব হওয়ার বিষয়টি সহজভাবে নেওয়ার সুযোগ নেই। মামলার কার্যক্রম বাধাগ্রস্ত করতে কোনো পক্ষ এমনটা করতে পারে বলেও শঙ্কা তাদের। এখানে অনেক গুরুত্বপূর্ণ মামলা থাকতে পারে, যেমন মার্ডার কেস থাকতে পারে, অস্ত্র মামলা থাকতে পারে, মাদকের মামলা থাকতে পারে, বিস্ফোরকের মামলা থাকতে পারে। তাহলে এই সিডিগুলো না থাকলে হিসাব যিনি আসবেন ওনাকে প্রশ্ন করা হলে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। জিডির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়েছে পুলিশ। বাইরে যে জায়গাটা ওরা রেখেছে ওটা সিসি ক্যামেরার যদি আওতা নাও থাকে, এটা তো ছোট কোনো ইয়ে না যে এটা একটা বড় বান্ডিল বা স্তূপ। এটা যদি কেউ নিয়ে যায়, যে পরবর্তী জায়গায় যেখানে সিসি ক্যামেরা আছে ওখানে আমরা হয়তো ফুটেজ পেতেও পারি। আছে হারিয়ে যাওয়া নথির মধ্যে বিভিন্ন হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরক মামলার নথি ছিল জানিয়েছে আদালত সূত্র। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে প্রায় 2000 মামলার নথি গায়েবের ঘটনায় শুধু সাধারণ ডায়েরি নয়, মামলা করে তদন্তের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকন। একই সাথে গুরুত্বপূর্ণ মামলার নথি বস্তায় করে বারান্দায় ফেলে রাখার সাথে জড়িতদের চিহ্নিত করার দাবি জানান তিনি। দুপুরে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 2000 নথি হারিয়ে গেছে, জিডি করবে, অবশ্যই স্পেসিফিক মামলা করতে হবে। যারা দায়িত্ব আছে ছিল তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং এ ব্যাপারে শুধু ব্যবস্থা গ্রহণ না, আমার মনে হয় মাননীয় প্রধান বিচারপতি এটা তদন্ত টিম করা উচিত। আন্দোলন ও সংঘাতের প্রভাব পড়েছে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধিতে। জুলাই সেপ্টেম্বরের প্রবৃদ্ধি 1.81% দাঁড়িয়েছে। এর আগের বছরের একই প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল 6.04%। আর সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। তবে ডিসেম্বরে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 10.89%।
2024-25 অর্থ বছরের শুরুতেই সামনে আসে রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন ও সংঘাত। এছাড়াও শ্রমিক আন্দোলনের কারণে ব্যবসা বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে, ফলে কমেছে দেশের উৎপাদন জিডিপি। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিসির প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, চলতি অর্থবছরের প্রথম 3 মাসে জিডিপির প্রবৃদ্ধি 1.81% নেমেছে, আগের অর্থবছরের তুলনায়, যা 4.23% কম। জুলাই আগস্টে যে ছাত্র অভ্যুত্থান হয়েছে তাকে কেন্দ্র করে যে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম অনেক ক্ষেত্রে তা স্তীমিত হয়ে যায়। যেমন আমরা যদি সার্ভিস সেক্টরের কথা বলি এবং উৎপাদন ক্ষেত্রে মূলত যার কন্ট্রিবিউশন প্রবৃদ্ধি বেশি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি সেক্টর। সেই ইন্ডাস্ট্রি সেক্টরেও কিন্তু একটা বড় ধরনের নেগেটিভ প্রবৃদ্ধি বিরাজ করছিল এই 3 মাসের মধ্যে। এদিকে দেশে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 10.89%, যা নভেম্বরে ছিল 11.38%। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার বৃদ্ধির ইতিবাচক প্রভাবের কথাও বলছেন বিশ্লেষকরা। সার্বিক অবস্থার বিবেচনায় বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে সমস্ত জায়গায় গুরুত্ব দিতে হবে তা হচ্ছে বাংলাদেশের যে উৎপাদন কার্যক্রম যেন আর কোনো অবস্থাতেই ব্যাহত না হয় এবং আমরা যেন প্রবৃদ্ধির ভূমিকায় প্রবৃদ্ধি বাড়াতে পারি, তার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে, বিনিয়োগ ব্যবস্থা নিতে হবে। এদিকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমেছে ডিসেম্বরে, যা দাঁড়িয়েছে 9.26%। তবে খাদ্য মূল্যস্ফীতি এখনও 13%-এর কাছাকাছি, যা উদ্বেগের কারণ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।